দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং প্রায় পুরো ভারত দ্বারা বেষ্টিত বাংলাদেশ একসময়ের দক্ষিণ এশিয়ার উদীয়মান তারকা হিসেবে প্রশংসিত ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এটি ভিয়েতনাম, ভারত ও চীনের মতো শক্তিশালী দেশকেও ছাড়িয়ে গিয়েছিল। গত ৩ দশকে গার্মেন্টস শিল্পের সহায়তায় বাংলাদেশ নিজেদের দারিদ্র্যের হার ৪২% থেকে মাত্র ৫% নামিয়ে আনে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ২০০৪ সালে মাথাপিছু জিডিপি যেখানে ছিল মাত্র $৪৫৫ ২০২৩ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় $২৫৫১ কিন্তু এই সাফল্যের ধারা হঠাৎই হোঁচট খেয়ে পড়ে। ২০০৪ সালের আগস্টে দেশ জুড়ে এক বড় রাজনৈতিক সংকট দেখা দেয়। ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৫ বছরের শাসনের পর দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি ১১% পৌঁছে যায়, যা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে। এই মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর উপর। ভেঙে পড়া অর্থনীতির বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে $১০৪ বিলিয়ন। সরকার IMF এর কাছে $৪.৭ বিলিয়ন জরুরি ঋণ সহায়তার আবেদন করে, যা বাংলাদেশকে IMF ও বিশ্ব ব্যাংকের শীর্ষ 10 ঋণ গ্রহীতার তালিকায় নিয়ে যায়। অন্যদিকে যুব বেকারত্ব বাড়ছে, কারখানাগুলো বন্ধ হচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণী প্রচণ্ড চাপের মুখে পড়ছে। এতে করে বিগত বছরগুলোর অর্জিত অর্থনৈতিক অগ্রগতি অনেকটাই ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি কিভাবে এতটা খারাপ হয়ে উঠল তা বোঝার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। রাজনৈতিক অস্থিরতা শুরু হয় মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থা পুনর্বহাল নিয়ে। ১৯৭২ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান এই কোটা পদ্ধতি চালু করেন, কিন্তু ২০১৮ সালে ছাত্র আন্দোলনের চাপে কোটা পদ্ধতি বাতিল করা হয়। ২০২৪ সালে আকস্মিকভাবে পুনরায় চালু হয় এই কোটা পদ্ধতি এবং এ নিয়ে ছাত্রদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই সময় সরকার জনগণের দাবির প্রতি মনোযোগ না দেওয়ায় ছাত্রদের প্রতিবাদের মাত্রা আরও বেড়ে যায়। এরপর বিরোধী দল ও সাধারণ জনগণও এই আন্দোলনে অংশ নেয়। ছাত্র আন্দোলন থেকে এটি পরিণত হয় ছাত্র জনতার আন্দোলনে। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, যার ফলে দেশে নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়। ঠিক তখনই ৮৪ বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে ১৭ সদস্য নিয়ে গঠিত হলেও পরবর্তীতে ২১ জন সদস্য হয়, যার মধ্যে ছিলেন ব্যাংকার, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং ছাত্র আন্দোলনের ২ নেতা। এরপর থেকেই শুরু হয় অর্থনৈতিক সংকট। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি করা পোশাক শিল্পে লাগে বড় ধাক্কা। মোট ১৭০টি টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে যায়, যার মধ্যে ২৩টি ছিল বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন। এতে প্রায় ৪০,০০০ শ্রমিক তাদের চাকরি হারান এবং বহু পরিবার অনাহারের মুখে পড়েন। এসব কিছুর সাথে যুক্ত হয় মুদ্রার ধস। মাত্র ২ বছরে বাংলাদেশি টাকা মার্কিন ডলারের বিপরীতে অর্ধেকের বেশি মূল্য হারিয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাচ্ছে, যার ফলে প্রয়োজনীয় পণ্য আমদানিতেও সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে মিয়ানমার বর্তমানে এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০২১ সালের পর আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণ করে, ফলে ৭.৫ লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন অনিশ্চয়তার মুখে পড়ে। বাংলাদেশ প্রত্যাবাসনে আগ্রহী হলেও এটি আনুষ্ঠানিক রাষ্ট্র না হওয়ায় আরাকান আর্মির সাথে সরাসরি আলোচনা সম্ভব হয় না। অবিশ্বাস্য হলেও সত্য, এই সংকটগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব কমই জায়গা পাচ্ছে। বাংলাদেশ তার আকার ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও প্রায়শই তার প্রতিবেশী দেশ ভারত ও চীনের দ্বারা ঢাকা পড়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি
আশঙ্কাজনকভাবে শ্রীলঙ্কার পতনের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। দুই দেশই অবকাঠামো প্রকল্পে অতিরিক্ত ঋণ নিয়েছে, আমদানি নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে এবং ডলার সংকটে পড়েছে। যদি বাংলাদেশ এখনই ব্যাংকিং খাত সংস্কার না করে, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু না করে, সেই সাথে উগ্রপন্থার প্রসার ঠেকাতে না পারে, তাহলে এটি শ্রীলঙ্কার চেয়েও বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। প্রশ্ন এখন একটাই, অন্তর্বর্তী সরকার কি দেশের অর্থনীতি স্থিতিশীল করতে পারবে এবং সেই সাথে দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে? ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.